সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ৩ দিনে এনসিপি থেকে ৬ জন নেতা পদত্যাগ করেছেন। এই ঘটনাটি এনসিপির জন্য খুবই স্কেয়ারি এবং ভীতিকর বিষয়। এই জন্যই ভীতিকর, এই কমিটিগুলো এনসিপির একেবারেই প্রাথমিক কমিটি, একেবারেই কোর নেতাদেরকে নিয়ে সাজানো কমিটি। অর্থাৎ এই কমিটি থেকেই পরবর্তীতে আহ্বায়ক কমিটি হবে। সেই কমিটির লোকেরাই যদি পদত্যাগ করেন, বুঝে নিতে হবে এনসিপির রাজনৈতিক এক ধরনের দেউলিয়াত্ব হচ্ছে এটা। কেননা আপনার প্রাথমিক কমিটির নেতারা যদি পদত্যাগ করে ফেলেন, সেখান থেকে আপনি আহ্বায়ক কমিটিতে যাবেন। তো এই পথটা আপনার জন্য একটু কঠিন হবে। পাশাপাশি এনসিপির নেতাদের হঠাৎ করে কেন তারা হচ্ছে এরকম পদত্যাগ করছেন? সিলেটে একজন যিনি শহীদ পরিবারের জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনার পতনের জন্য, সেই পতন আন্দোলনে একজন সাংবাদিক শহীদ হয়েছেন সিলেটে তুরাব নামে। তার পরিবারের তার ভাই হচ্ছে সেই এনসিপিতে তিনি পদ পেয়েছিলেন, এনসিপি থেকে তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ খুবই সিগনিফিক্যান্ট শহীদ পরিবারের একজন। মাদারীপুরে একসঙ্গে ৪ জন নেতা পদত্যাগ করেছেন। ওইখানকার যে পদত্যাগটা সেটা খুব ইন্টারেস্টিংলি তারা এনসিপি থেকে পদত্যাগ করে তারা ক্ষমা চেয়েছেন। এমনভাবে ক্ষমা চেয়েছেন যেন তারা এনসিপিতে যোগ দিয়ে ভুল করেছে এবং তারা তাদের এলাকাবাসীকে বলেছেন, এলাকাবাসীর উদ্দেশ্যে, যে আমরা যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। পাশাপাশি চট্টগ্রামের একজন নেতা পদত্যাগ করেছেন। এখানকার যে প্রাথমিক যে কমিটি, এই কমিটির মূলত নেতাগুলো হচ্ছে প্রধান সমন্বয়কারী, অর্থাৎ ওই এলাকার জন্য সমন্বয়কারী, তারপরে তার ওই সমন্বয়কারী সহকারী হিসেবে যুগ্ম সমন্বয়কারী, এরপরে কয়েকজন সদস্য। খুব বড় কমিটি না, ১৫-২০, কোথাও ৩০, কোথাও ৩৫, এরকম করে এই উপজেলা সাইজ অনুযায়ী কোথাও কোথাও তো তারা নেতাই পায়নি। এর আগেও হচ্ছে অনেকজন পদত্যাগ করেছেন। কিন্তু যখন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এনসিপির প্রায় পুরো কেন্দ্রীয় নেতারা যখন সারা দেশে পদযাত্রা করে এলেন, এই পদযাত্রা করার পর এনসিপির নেতারা উদ্যমী হওয়ার কথা ছিল, এনসিপির নেতারা দলীয় স্পিরিটে আরো বেশি কাজ করার কথা ছিল এবং দলের সঙ্গে আরো বেশি এঙ্গেজড হওয়ার কথা ছিল। কিন্তু সেটা না করে এনসিপি থেকে ইতিমধ্যেই ৬ জন পদত্যাগ করেছেন। এই সিগনিফিকেন্ট বা এই পদত্যাগের বার্তাটা কি দিচ্ছে এনসিপিকে? আপনি দেখেন, কিছুদিন আগে ৫ আগস্ট প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য একেবারে স্পেসিফিক টাইমলাইন ঘোষণা করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং এই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। সর্বশেষ সিএসসি যিনি আছেন নাসির উদ্দিন, তিনি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। যদিও আমি প্রেডিকশন করেছিলাম ফেব্রুয়ারির ১০ থেকে ১৫ তারিখের মধ্যে নির্বাচন হবে, তবে না, নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হচ্ছে। প্রথম সপ্তাহে তো অনেকে বলছেন ৫ তারিখ। এই যে নির্বাচনের ঘোষণাটা এলো, ঘোষণা আসার পরে মূলত এনসিপিতে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং জেলা পর্যায়ে যেসব নেতারা রয়েছেন তাদের অনেকেই পদত্যাগের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। আরো পদত্যাগের ঘোষণা আসবে, এটা আপনারা কনফার্ম থাকেন। ইতিমধ্যেই ৩ দিনে ৬ জন পদত্যাগ করেছেন এবং যারা করেছেন প্রাথমিক কমিটির নেতা, যেই কমিটি এনসিপির পরবর্তী কমিটি অর্থাৎ ওই জেলায় আহ্বায়ক কমিটি ফিক্সড করবে, সেই আহ্বায়ক কমিটি ওই জেলায় ২ বছরের জন্য পার্মানেন্ট কমিটি চুজ করবে। বুঝতে পারতেছেন? মানে এই কমিটিটা এখন যে সমন্বয় কমিটিটা দেওয়া হচ্ছে, এটা একেবারে প্রাইমারি কমিটি, একটা দলের জন্য একেবারে বেসিক। আপনি যখন একটা দল গঠন করবেন, তাও আবার অভ্যুত্থানের স্পিরিট নিয়ে আপনি যখন আন্দোলন করবেন, যখন জুলাই আগস্ট আন্দোলনে আপনি বলছেন আপনার পেছনে লাখ লাখ নেতাকর্মী মাঠে নেমেছিল, আপনি দাবি করছেন ওই মানুষগুলো আপনাদেরই ছাত্র জনতা, সেই মানুষগুলাকে নিয়ে আপনারা রাজনীতি করছেন। কিন্তু দেশের ৬৪টা জেলায় আপনারা প্রতি জেলায় ১০ জন করে লয়াল নেতা পান নাই, যারা হচ্ছে আপনাদের জন্য কাজ করবে। খুবই মানে ইন্টারেস্টিং এবং এনসিপি নেতারাও হয়তো ভিতরে ভিতরে তারা এইসব বিষয়গুলো ভাবছে। আমি প্রায় প্রতিদিনই এনসিপির নেতাদের এই যে ১-২ দিন পর পরই আমার এই চ্যানেলে আমি এনসিপির নেতাদেরকে নিয়ে নানান ধরনের ভিডিও বানাই। এটা এনসিপিকে এক ধরনের সতর্ক করা। আপনি দেখেন এনসিপি এখন পর্যন্ত প্রায় অনেকগুলো উপজেলা জেলাতে কমিটি দিয়েছে। সেই সব কমিটিতে থেকে প্রতি কমিটি থেকে ১ জন, ২ জন, ৫ জন, কোথাও ৪, মানে সমান হারে পদত্যাগ করেছে। সর্বশেষ ৩ আগস্ট তারা যে শহীদ মিনারে যে এই
প্রোগ্রামটি করেছে, সমাবেশটি করেছে। সারা বছর সারা মাস তারা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে তারা পদযাত্রা করে এলো। এরপরে তারা এই সারা মাস এটার ঘোষণা দিয়ে রাখলো। তারা এই শহীদ মিনারে তারা ইশতেহার ঘোষণা করবে। অন্তত প্রতি উপজেলা থেকে ১০ জন, প্রতি জেলা, জেলা তো ৬৪টি জেলা, ৬৪ জেলা থেকে প্রতিটা উপজেলা থেকে ১০ জন কইরা লোক আসলে কত মানুষ হইতো? কম করে ৫০,০০০ মানুষ হইতো। কিন্তু তারা প্রতিটা উপজেলা থেকেও ১০ জন করে মানুষ আনতে পারেনি। জেলা থেকেও ১০ জন আনতে পারছে কিনা এটাও সন্দেহ। ওইখানে কতজন মানুষ হয়েছে খুব মানুষ ভালো করেই জানে। তবে নির্বাচনের ঘোষণা স্পেসিফিক হওয়ার পর, নির্বাচনের একটা টাইম লাইন এবং কবে নির্বাচন হচ্ছে স্পষ্টত আমরা এটা জানার পর এনসিপির মধ্যে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। এনসিপির কেন্দ্র নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়েও এখনো আলোচনা চলছে এবং প্রশ্ন থেকে যাচ্ছে আমাদের দিক থেকে। এবং এনসিপির ভেতরে আমি একেবারে নিশ্চিত যে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কি করবে না এটা নিয়ে তাদের মধ্যে ব্যাপক আলাপ চলছে। আরেকটা কথা, এই যে পদত্যাগ করছে কি শুধু নির্বাচনের ঘোষণার কারণে, কিংবা ধরেন যে স্থানীয় নেতাদের মধ্যে তো একটা ভয় আছে যে নির্বাচন এলে তাদের বিএনপির সঙ্গে ফেস করতে হবে। বাংলাদেশের রাজনীতি শিষ্টাচারই এরকম যে আপনি নির্বাচনে যখন প্রার্থী দিবেন, আপনি গণসংযোগ করতে যাবেন, অমুকে আপনাকে বাধা দেবে, তমুকে আপনাকে বাধা দেবে। বাধা দেওয়ার এই যে ক্ষেত্রটা, এটা তৈরি হয়েছে কেমনি সেটারও প্রেক্ষাপট রয়েছে। আপনি দেখেন এনসিপির নেতারা যখন বিভিন্ন জায়গায় পদযাত্রা করতে গেছেন, প্রথম দিকে তাদের পদযাত্রাটা খুবই সুন্দর হচ্ছিল। এরপরে একে একে তারা হচ্ছে গোপালগঞ্জে গিয়া হচ্ছে শেখ মুজিবের কবর রচনা করে দিচ্ছে, মুজিববাদকে মুর্দাবাদ করে দিচ্ছে। ঠিক আছে, আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েম করেছে, আপনি সেখানে দাঁড়িয়ে এটা বললেন এবং শেষ পর্যন্ত আপনারা তো একটা হামলার মুখোমুখি হইলেন। আপনারা কক্সবাজারের চকরিয়ায় গিয়া সালাউদ্দিন আহমেদকে হচ্ছে আপনারা গডফাদার বলছেন, মাফিয়া বলছেন, বিভিন্ন স্থানে গিয়া বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। কেন্দ্রে আবার জামাত শিবিরের সঙ্গে আপনারা এক ধরনের দ্বন্দ্ব লাগছেন। তো যখন নির্বাচন আসবে, যখন আপনারা ওপেনলি কাজ করবেন, তখন এই দ্বন্দ্বগুলা নিয়ে আরো ক্লাশ তৈরি হইতে পারে। জাস্ট স্থানীয় নেতারা এই নিয়ে ভয় পাচ্ছে। পাশাপাশি আমি আরো একটা কারণ ফাইন্ড আউট করেছি, নেতাদের উপর স্থানীয় নেতাদের বিশ্বাস উঠে গেছে। আপনি যদি তুরাবের ভাই যিনি পদত্যাগ করেছেন তার কথাবার্তাগুলো শুনেন, মানে এনসিপি কে তিনি গুনছেনই না এখন আর। তারপরে আপনার চিটাগংয়ে যিনি যুগ্ম সমন্বয়কারী যিনি পদত্যাগ করেছেন তার কথাবার্তা, মানে মাদারীপুরেরটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। মাদারীপুরে যারা পদত্যাগ করেছেন তারা রীতিমতো ক্ষমা চেয়েছেন, আমি সেটা নিয়ে একটু বলবো। তো নেতাদের উপরও এই তৃণমূলের নেতা কিনা এখনো বলা যাচ্ছে না, হয়তো কাউকে জোর করে কিংবা হচ্ছে কেউ হয়তো এলাকায় দাপট দেখানোর জন্য এই দলে এসেছে, সেটা হইলেও হইতে পারে, যেহেতু এনসিপি এখন সরকারের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে। সেই জায়গা থেকে এই যে নেতাদের উপর বিশ্বাস উঠে যাওয়ার কারণটা কি? ৫ আগস্ট একটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। সেই গুরুত্বপূর্ণ দিনে এনসিপির গুরুত্বপূর্ণ ৫ জন নেতা ঢাকায় না থেকে তারা কক্সবাজার চলে গেলেন ভ্রমণ করতে। যখন আপনার তৃণমূলের নেতারা দেখতেছেন যে হচ্ছে আপনি এরকম একটা সিরিয়াস দিনে এরকম একটা নন সিরিয়াস কাজ করছেন, যখন আপনার কাছে ৪ আগস্ট ঘুরতে যাওয়ার অপশন ছিল, যখন আপনার কাছে ৬ আগস্ট ঘুরতে যাওয়ার অপশন রয়েছে, আপনি চলে গেলেন ৫ আগস্ট। আপনি তো সরাসরি ওই প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে যে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সেটা সরাসরি আপনারা একটা ঘোষণা দিয়ে বলতে পারতেন যে আমাদেরকে প্রপারলি দাওয়াত দেওয়া হয় না, কিংবা আমরা সরকারের এই প্রোগ্রামটা বয়কট করলাম, যেমনটা বয়কট করেছেন আব্দুল হান্নান মাসুদ। আপনারা সেটা করেননি, আপনারা চলে গেছেন কক্সবাজার। এটা তো আপনাদের নেতাদের কাছে একটা বার্তা গেছে, আপনাদের নেতারা তো বুঝতে পারছে যে আপনারা যে কোনো সময় সিরিয়াস বিষয় রেখে আপনারা পালাইতে পারেন। ভাই আপনি এটাকে যেভাবে ইন্টারপ্রিট করেন, আপনি যেভাবে এটাকে দেখেন, যে আমি হয়তো খুবই সরলীকরণ করছি, কিন্তু আপনার তৃণমূলের নেতাটা কিভাবে এটাকে সরলীকরণ করবে আপনি এটা একবার ভাবেন নাই? যে আপনি সিরিয়াস দিনে আপনি কক্সবাজার চলে যাচ্ছেন, তার মানে আপনি যে কোনো আরো সিরিয়াস ইস্যুতে আপনি কি করবেন সেটা নিয়ে আপনি এগুলোতে গুনবেনই না। জুলাই ঘোষণাপত্র এই এনসিপির নেতাদের দাবির পরিপ্রেক্ষিতেই এটা হচ্ছে, এবং তারা যেভাবে চেয়েছে হয়তো কিছু জায়গায় তারা প্রশ্ন তুলছে, এবং এই প্রশ্ন যতক্ষণ পর্যন্ত মীমাংসা হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা প্রশ্ন তুলেন। খুবই স্বাভাবিক, যেহেতু ঘোষণাপত্র আপনারা আদায় করে নিতে পেরেছেন, সেটা আপনাদের মতো করে আপনারা সেটাও আদায় করে নেওয়ার জন্য যা যা করার দরকার সেটা তো আপনারা এতদিন করেছেন, করতে পারতেন। কিন্তু আপনারা একটা সিরিয়াস দিনে চলে গেছেন কক্সবাজারে, এটা নেতাকর্মীরা ভালোভাবে দেখেনি। আমি একটু মাদারীপুরে যারা হচ্ছে পদত্যাগ করেছেন, আমি নামটা না বলি, ৬ জন নেতা তৃণমূলের, খুব আহামরি
এনসিপির, মানে এনসিপিও আর কত বড় দল, আর তাদের নেতারাও তাও মানে এনসিপি থেকে সরে যাচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন, তারা বলছেন আমাদের মাধ্যমে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সবার কাছে ক্ষমা প্রার্থী। শিবচরবাসীর কাছেও আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমাদের কর্মকাণ্ডে যদি কারো মনে আঘাত লেগে থাকে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে ক্ষমা, খুবই মনে হচ্ছে যে খুবই জেনারেল না। এই যে এনসিপিতে তারা যে যুক্ত হয়েছেন, এনসিপি ইতিমধ্যেই কি টাইপের দল এটা মানুষের কাছে এক ধরনের বার্তা চলে গেছে। অনেকেই বলছেন যে হচ্ছে বিএনপি নির্বাচনকালে এনসিপির নেতাদের উপর বা এই যে বিএনপির সঙ্গে যে এনসিপি এক ধরনের মৌখিক ক্লাসে চলে গেল, সেই কারণে বিএনপির হয়তো তৃণমূলের নেতাকর্মীরা এনসিপিকে মাঠে দাঁড়াইতে দিবে না, সেই কারণে এই ক্ষমা। আবার ধরেন আওয়ামী লীগ ধরেন ঢুকে গেল, আওয়ামী লীগের রাজনীতি এখানে আবার এস্টাবলিশ হয়ে গেল, আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে নিজেদের রাজনীতি এস্টাবলিশ করলো, বিএনপির কারণে হোক, জামাতের কারণে হোক, এই সরকারের কারণে হোক, এনসিপির কারণে হোক, যেভাবে করে, তখন এই নেতাদেরকে ধরে ধরে তো আওয়ামী লীগ হয় জেল জরিমানা করবে, না হয় মারবে পিটাবে। আওয়ামী লীগের তো অভ্যাসই এরকম। সেই ক্ষেত্রে তারা আগে থেকেই তারা বলে রাখছে যে হচ্ছে আমরা এনসিপিতে জয়েন করে আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করবেন। জয়েন শব্দটা তারা সরাসরি উল্লেখ করেনি, কিন্তু তারা বলছেন আমরা যদি এই সময় কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এনসিপি তাদের নেতাদের সেফগার্ড হইতে পারে নাই। তারা ঢাকা বৈশা বড় বড় বক্তব্য দেয়, তারা ঢাকায় ওই চকরিয়া গিয়া বড় বড় বক্তব্য দেয়, তারা এই গোপালগঞ্জে গিয়া মুজিববাদের মুর্দাবাদ করে। যিনি মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়েছেন তিনি তো বেশ কয়েকদিন ফেসবুকে কোনো স্ট্যাটাস দিচ্ছেন না, তার বক্তব্য আর সামনে আসছে না, এভাবে চুপ হয়ে গেছেন। কক্সবাজারে যাওয়া নিয়ে এনসিপির মধ্যে মোটামুটি এখন ভেতরে ভেতরে খুব ভালো বিরোধ চলছে। শেষ পর্যন্ত এটা কই গিয়া দাঁড়ায়, নির্বাচন যদি না করার সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত, নির্বাচনের পরে এই দলটি আর আসলে রেলেভেন্ট থাকবে কিনা সেটা নিয়েও প্রশ্ন থাকছে। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করাইলো, আওয়ামী লীগের পতন ঘটাইলো, যারা গোপালগঞ্জে গিয়া মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিল, তাদের এই পরিণতি, এই করুণ দশা হওয়ার কি কথা ছিল? এনসিপি না দলটাকে বড় করতে পেরেছে, না নেতাকর্মীদেরকে টানতে পেরেছে, কি করতে পেরেছে? আপনি অভ্যুত্থান করার পর যে পরিমাণ একটা স্পিরিট নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছিলেন, যেখানেই হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম গিয়েছিলেন সেখানে মানুষ জড়ো হয়েছেন, কিন্তু আপনার নেতা হওয়ার পর, দলের নেতা হওয়ার পর কেউ সেরকম মানুষ আপনাদের পেছনে দাঁড়ায়নি। এই স্টাডিটা কি আপনারা করেছেন এনসিপির নেতারা? এই যে আপনারা প্রাথমিক কমিটির জন্য নেতা পাচ্ছেন না এবং নেতা ঘোষণা দেওয়ার পরও বা কমিটিতে নেওয়ার পরও তারা পদত্যাগ করে চলে যাচ্ছেন, এই স্টাডিটা কি আপনারা করেছেন? আপনারা তো খুব ভালো স্টাডি করে শেখ হাসিনার পতন ঘটাইলেন, কিন্তু আপনাদের দলটা কেন দাঁড়াচ্ছে না? দলটা কেন এরকম? আপনারা হয়তো বলবেন নতুন দল, কিন্তু না, দিনের শুরুতেই বোঝা যায় বাকি দিনটা কেমন যাবে। আপনারা নেতাই পাচ্ছেন না। আমি ভেবেছিলাম এই দলটি তৈরি হওয়ার পর এনসিপিতে ঢোকার জন্য, যেমনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছিল, সেরকম এনসিপিতেও নাম ওঠানোর জন্য বিক্ষোভ হবে, কিন্তু কোনো বিক্ষোভ হয়নি আপনাদের জন্য। আপনাদের দলে আসার জন্য কেউ কোনো আন্দোলন করেনি, আপনাদের দলে ঢোকার জন্য কেউ তদবির করেনি, আপনাদের দলে ঢোকার জন্য কেউ সেভাবে আগ্রহ দেখায়নি। অর্থাৎ আপনাদের এই দলটি যে ফেল করতেছে এবং এই দলটি যে আসলে মেইন স্ট্রিম রাজনৈতিক দল হতে পারতেছে না, যদিও হয় এক নেতার এক দল বা 10 নেতার এক দলের মতো হয়ে থাকবে, এর বেশি কিছু হবে না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।